আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নারী শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বসহায়ক দলগুলি আর্থিক মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। দেশের সবচেয়ে ভারী কৃত্রিম যোগাযোগ উপগ্রহের আজ সফল উৎক্ষেপণ। রঞ্জি ট্রফির 4 দিনের খেলার দ্বিতীয় দিনে লড়াকু স্কোর গড়েছে সফরকারী বাংলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে পূর্ব প্রতিশ্রুতির উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, 2047 সালের মধ্যে এই লক্ষ্য অর্জনের জন্য নারী ও পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ প্রয়োজন। আজ হরিদ্বারে পতঞ্জলি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি একথা বলেন। आज समय आ गया है देश को आगे बढ़ने के लिए, क्योंकि यहाँ 140 करोड़ जनसंख्या भारत में है। उनमें से 50% महिलाएं हैं। जो हम सपने देख रहे हैं 2047 तक भारत को विकसित भारत बनाएंगे, तो बेटियां और भाइयों सभी का सहयोग चाहिए। নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু বলেন, শিক্ষিত কন্যারা দেশের গর্ব বৃদ্ধি করবে। এরপর রাষ্ট্রপতি উত্তরাখণ্ডের দেরাদুনের রাজপুর রোডে ফুট ওভারব্রিজের উদ্বোধন করেন। এর আগে আজ সকালে 3 দিনের উত্তরাখণ্ড সফরে রাষ্ট্রপতি দেরাদুনের জলি গ্র্যান্ট বিমানবন্দরে পৌঁছলে রাজ্যপাল গুরমিত সিং এবং মুখ্যমন্ত্রী পুষ্পর সিং ধামি স্বাগত জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন কনক্লেভ 2025-এর উদ্বোধন করবেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী দেশে ইকোসিস্টেম বৃদ্ধির জন্য 1 লক্ষ কোটি টাকার গবেষণা, উন্নয়ন এবং উদ্ভাবন প্রকল্প তহবিলেরও সূচনা করবেন। 3 দিনব্যাপী এই কনক্লেভ আগামী 5ই নভেম্বর শেষ হবে। কনক্লেভের লক্ষ্য হল শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, শিল্পক্ষেত্র এবং সরকারের 3000-এরও বেশি অংশগ্রহণকারীকে একত্রিত করা। এখানে আলোচনা, উপস্থাপনা এবং প্রযুক্তি প্রদর্শনের সুযোগ থাকবে। ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির বাস্তুতন্ত্রকে শক্তিশালী করতে গবেষক, শিল্প এবং তরুণ উদ্ভাবকদের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে এটি একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আগরতলা নন্দননগরের সেনপাড়ায় সাপ্তাহিক হাটের সংস্কৃতি চর্চা ও জীবিকা উন্নয়নে গ্রামীণ জীবিকা মিশনের পক্ষ থেকে পশ্চিম জেলা ও পুরাতন আগরতলা ব্লককে এককালীন 50,25,000 টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ আগরতলার নন্দননগর সেনপাড়া স্থিত সাপ্তাহিক সংস্কৃতি হাটের 100তম সপ্তাহ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি কথা বলেন। তিনি বলেন, রাজ্যে বর্তমানে 1,08,000 জন লাখপতি দিদি রয়েছেন এবং 4,85,000 স্বসহায়ক দল রয়েছে। তিনি বলেন, এই স্বসহায়ক দলগুলি দেশের আর্থিক মানোন্নয়ন ঘটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এই সংস্কৃতিকে কেন্দ্র করে শুধুমাত্র যে বিনোদন সেটা নয়, একটা সেলফ রিলায়েন্স, আত্মনির্ভরতার যে বিষয় সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 40 থেকে 50টি পরিবার আজকে এসএসজি সাথে যুক্ত হয়ে ওনারা তাদের যে নিজস্ব যে জিনিসপত্র তৈরি এবং খাবার দাবার সেগুলো বিক্রি করে নিজেদের তো উন্নয়ন হচ্ছে, এই এলাকার সমাজের সেটারও কিন্তু আর্থিকভাবে লাভবান হচ্ছে, তাতে করে আর্থসামাজিক উন্নয়নও সেটা হচ্ছে। অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়, বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সভাপতি সেবক ভট্টাচার্য বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডাক্তার বিশাল কুমার, রাজ্য সংস্কৃতি উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী প্রমুখ। উল্লেখ্য, এই বছর ডিসেম্বর মাসে সাপ্তাহিক সংস্কৃতি হাট দ্বিতীয় বছরে পদার্পণ করবে। নবগঠিত সাবরুম প্রেস মিডিয়া ক্লাবের অফিস গৃহে আজ দ্বারোদ্ঘাটন হয়। দ্বারোদ্ঘাটন করেন রাজ্য সরকারের মিডিয়া অ্যাডভাইজারি কমিটির সদস্য বরিষ্ঠ সাংবাদিক সজল কান্তি বৈদ্য। রাজ্যে শান্তির বাতাবরণ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সন্দন শারদ সম্মান অনুষ্ঠান প্রধান অতিথির ভাষণে কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি আরও বলেন, রাজ্যের সাংস্কৃতিক চর্চা অনেক বেশি উন্নত হয়েছে। নেশা, HIV-র বিরুদ্ধে ক্লাব সহ সমাজের সকল অংশের মানুষকে মিলিত প্রয়াস নেওয়ার আহ্বান জানান তিনি। দক্ষিণ জেলার পতিছড়ি মুড়াসিং পাড়ার শ্রী শ্রী ঘড়িচাঁদ গোস্বামীর মন্দিরে রাস পূর্ণিমা উপলক্ষে এবার অনুষ্ঠিত হবে মুড়াসিং সামাজিক ও সাংস্কৃতিক উৎসব। 5ই নভেম্বর বনমন্ত্রী অনিমেষ দেববর্মা এই উৎসবের উদ্বোধন করবেন। আজ এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান মুড়াসিং সামাজিক ও সাংস্কৃতিক উৎসব কমিটির সম্পাদক ভাগ্যচরণ মুড়াসিং। 59 জেলার 200 হেক্টর জমিতে জৈব পদ্ধতিতে চাষাবাদ শুরু হয়েছে। কৃষি দপ্তরের উপ অধিকর্তা সোমেন নন্দিয়া জানান, মোট 8টি ক্লাস্টারে ভাগ করে এই চাষ হচ্ছে। এক্ষেত্রে 1000 কৃষক যুক্ত রয়েছেন। মোট 16 জন কৃষি সখী কৃষকদের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন করেছেন। রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে প্রাকৃতিকভাবে চাষাবাদকে উৎসাহিত করতে এই ধরনের পদক্ষেপ বলে তিনি জানান।
প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের পৌরোহিত্যে আজ আমবাসায় দলের এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ওই জেলার বিজেপি বিধায়ক বিধায়িকা, এমডিসি, জেলা পদাধিকারী ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জিরানিয়া মহকুমার বাগবাড়িস্থিত সমাজ উন্নয়ন সংঘের উদ্যোগে আজ সংঘ প্রাঙ্গণে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন বিধায়ক রতন চক্রবর্তী। শিবিরে 34 জন রক্তদান করেন। আজ আড়ালিয়া লোকনাথ পাড়ায় ডিওয়াইএফআই এর উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের প্রাক্তন ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব প্রমুখ। শিবিরে 42 জন রক্তদান করেন। এদিকে সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ আগরতলার ছাত্র যুব ভবনে বসে আঁক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ, এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টস, ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। দেশের সবচেয়ে ভারী কৃত্রিম যোগাযোগ উপগ্রহ CMS-03কে আজ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। দেশের সবচেয়ে শক্তিশালী LVM-3 রকেটের মাধ্যমে মহাকাশের উদ্দেশ্যে উৎক্ষেপণ হয় এই কৃত্রিম উপগ্রহের একটি প্রতিবেদন। মহাকাশ ক্ষেত্রে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো নিজেদের অনন্য সাধারণ দক্ষতায় গোটা বিশ্বের কাছে ভরসার ঠিকানা হয়ে উঠেছে। দেশের পাশাপাশি বিদেশের কৃত্রিম উপগ্রহ পাঠানোর ক্ষেত্রে রীতিমতো নজির সৃষ্টি করেছে এই প্রতিষ্ঠান। খুব স্বাভাবিকভাবেই মহাকাশ ক্ষেত্রে যুব প্রজন্মের মধ্যে উৎসাহ বেড়েছে, তৈরি হয়েছে বেশ কিছু স্টার্টআপও। সেই অভিভাবক প্রতিম সংস্থার আজকের সর্বশেষ অভিযানেও বজায় থাকলো সর্বোচ্চ পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতা। তৃতীয় চন্দ্রযানকে সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে স্থাপনে অগ্রণী ভূমিকা পালনকারী দেশের সবচেয়ে শক্তিশালী LVM-3 রকেটের মাধ্যমে এখন পর্যন্ত সবচেয়ে ভারী কৃত্রিম যোগাযোগ উপগ্রহ CMS-03 বা GSAT-7R কে উৎক্ষেপণ কেন্দ্রের প্রথম লঞ্চ প্যাড থেকে পাঠানো হয়। LVM-3 রকেটের এই পঞ্চম অভিযাত্রার উদ্দেশ্য ভারতীয় স্থলভাগ সহ সামুদ্রিক অঞ্চলে ব্যাপক যোগাযোগ নিশ্চিত করার মাধ্যমে নৌবাহিনীর ক্ষমতাকে অনেক দূর সম্প্রসারিত করা। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে এক বার্তায় এই সফল উৎক্ষেপণের জন্য বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। 67তম আকাশবাণী সঙ্গীত সম্মেলন আজ দিল্লি, মুম্বাই এবং চেন্নাইতে কনসার্টের মাধ্যমে শুরু হয়েছে। এক মাস ব্যাপী এই আয়োজনে দেশের 24টি শহরে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশিত হবে। 1954 সালে এই সম্মেলনের সূচনা হয়েছিল। আকাশবাণীর সঙ্গীত সম্মেলন ভারতের অন্যতম স্থায়ী সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে পরিগণিত হচ্ছে। ভারতের সমৃদ্ধ সঙ্গীত ঐতিহ্য সংরক্ষণ, প্রচার এবং জনপ্রিয় করার ক্ষেত্রে সম্মেলনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। প্রসার ভারতীর CEO গৌরব দ্বিবেদী বলেন, কোভিড-19 মহামারীর কারণে সংক্ষিপ্ত বিরতির পর এই সঙ্গীত সম্মেলনে এই বছর উৎসাহের সাথে ফিরে এসেছে। এবার প্রতিটি ভেন্যুতে 2টি কনসার্ট প্রদর্শিত হবে, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং লোকসঙ্গীত। রাজ্যে 3টি মেডিকেল কলেজের প্রথম বর্ষের ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে SFI মেডিকোস কমিটি। আগরতলা সরকারি মেডিকেল কলেজের ফলাফল তুলনামূলকভাবে ভালো হলেও রাজ্যের 2 বেসরকারি মেডিকেল কলেজে TMC ও শান্তিনিকেতন মেডিকেল কলেজের ফলাফল হতাশাজনক। সংগঠন রাজ্যের বেসরকারি মেডিকেল কলেজগুলিতে শিক্ষার মান, শিক্ষক স্বল্পতা এবং পরিকাঠামোর দুর্বলতা দ্রুত খতিয়ে দেখা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা থাকবে সর্বনিম্ন 25 থেকে সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে 5.9 মিলিমিটার। রঞ্জি ট্রফির 4 দিনের খেলায় দ্বিতীয় দিনে লড়াকু স্কোর গড়েছে সফরকারী বাংলা। MBB স্টেডিয়ামে আজ বাংলা 1 উইকেটে 171 রান থেকে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে দিনের শেষে 9 উইকেটে হারিয়ে 336 রান করে বাংলার সুদীপ ঘরামি 108 ও সাকির গান্ধী 95 রান করেন। রাজ্য দলের রানা দত্ত 3টি উইকেট পান। গত রাতের বৃষ্টির জন্য দ্বিতীয় দিনেও প্রথম বেলা খেলা নষ্ট হয়, ফলে এদিন 55 ওভার খেলা হয়েছে। জাতীয় অনূর্ধ্ব 19 বছরের মেয়েদের T20 ক্রিকেটের পঞ্চম তথা শেষ ম্যাচেও আজ ত্রিপুরা পরাজিত হয়েছে। নাগপুরের লেডি অমৃতবাই দাগা কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচে আসাম 7 উইকেটে রাজ্যদলকে হারিয়ে দেয়। ফলে আসরে টানা 5 ম্যাচে রাজ্যদল পরাজিত হয়ে আসর থেকে বিদায় নিল। রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 17 বালক বিভাগের ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে উঠল খোয়াই জেলা, ধলাই জেলা, সিপাহীজলা জেলা এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল। আগামীকাল অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে খোয়াই এবং ধলাই জেলা। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং সিপাহীজলা জেলা। পরে আগামীকালই অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। উল্লেখ্য, গতকাল বিকেলে খোয়াই সরকার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সিনথেটিক ফুটবল মাঠে রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 17 বালক বিভাগের ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হয়। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নারী শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বসহায়ক দলগুলি আর্থিক মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। দেশের সবচেয়ে ভারী কৃত্রিম যোগাযোগ উপগ্রহের আজ সফল উৎক্ষেপণ। রঞ্জি ট্রফির 4 দিনের খেলার দ্বিতীয় দিনে লড়াকু স্কোর গড়েছে সফরকারী বাংলা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।